ওয়াইফাই বিসিএস স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানার চেষ্টা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাঙালিদের জন্য অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ, ঠিক আছে? তো কেন ইম্পর্টেন্ট? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক। তিনি অনেক কিছু সমাজের জন্য, মানুষের জন্য অনেক কিছু করছেন। তাছাড়া বাংলা সাহিত্যেও তার অনেক অবদান আছেন। তিনি পত্রিকা লিখছেন, ব্যাকরণ লিখছেন এবং অনেক অবদান আছেন। আমরা যখন পড়ব তার সম্পর্কে আপনারা তাহলে আরও পুরো বুঝতে পারবেন। আমি চেষ্টা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যতগুলো ইনফরমেশন সম্ভব এবং যত ভালোভাবে বোঝানো সম্ভব হয় বা মনে রাখা সম্ভব হয় সেটা বলার চেষ্টা করব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমি মনে করি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আপনাদের পরবর্তীতে আর এক্সট্রা পড়া লাগবে না, এটুকু বলতে পারি। তো প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল, মৃত্যু সাল এগুলো একটু জানার চেষ্টা করবেন, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা অনেক ইম্পর্টেন্ট একটা পর্ব, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা পোর্শন আপনার বলতে পারেন। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু 1820 সালে জন্মগ্রহণ করেন, 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 26 আমরা আরও একটা তারিখ দেখব, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য একটা তারিখ মনে রাখতে পারেন, সেটা হচ্ছে 26। তো তিনি মেদিনীপুর জেলায় মূলত জন্মগ্রহণ করেন। গ্রামের নামটা অনেক সময় আসে, সেটা হচ্ছে বীরসিংহ গ্রামে। আর নদীটা মনে রাখতে পারেন দামোদর নদীর তীরে। সো মোটামুটি এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, একটু পড়বেন, জাস্ট পড়ার জন্য পড়া, ঠিক আছে? এই হিসাবে একটু পড়ে ফেলবেন। তার পারিবারিক নাম ছিল হচ্ছে মূলত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর স্বাক্ষর করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। আর আমরা পড়তেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন এখানের পিছনে কিছু ইনসিডেন্ট আছে, আমি একটু বলার চেষ্টা করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন প্রকৃতপক্ষে অনেক অনেক মেধাবী একজন মানুষ। তার মেধা এত বেশি ছিল, আমরা এখন পড়বো যখন আপনি বুঝতে পারবেন। দেখেন যে সংস্কৃত কলেজ থেকে 1839 সালে, 1820-1839, তার 19 বছর বয়সে তাকে মূলত এই যে উপাধিটা, বিদ্যাসাগর উপাধি, সেই উপাধিটা কিন্তু দেওয়া হয়। এবং কেন দেওয়া হয়? তখন এমন একটা অবস্থা হইতো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রশ্ন করতেন তার শিক্ষকরা অনেক সময় পারতেন না, এত মেধাবী ছিলেন। তো করা হইল কি, সংস্কৃত কলেজ থেকে তাকে উপাধি টুপাধি দিয়ে সংস্কৃত কলেজ থেকে বললো যে আপনারে পড়ানো আমাদের পক্ষে সম্ভব না। সো তারে মোটামুটি তার যে ডিগ্রি টিগ্রি ছিল সেগুলো দিয়ে দেওয়া হইল। এরপরে হইল কি, তিনি 2 বছর পরে, দেখেন 1839-1841 সালে, 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। তার ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু তখনকার সময়ে অনেক বড় মাপের একটা কলেজ ছিল এবং সেইখানকার প্রধান পণ্ডিত, এখনকার ধরেন ভার্সিটিতে ডিন, এরকম একটা জিনিস কিন্তু, এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপরে তার ছদ্মনাম, এই ছদ্মনাম নিয়ে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু বলবো। আপাতত জেনে রাখেন তার কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে একটা ছদ্মনাম আছে। এছাড়াও এর আগে পিছনে অনেক কিছু নিয়ে তিনি বিভিন্ন ছদ্মনামে বিভিন্ন গ্রন্থ রচনা করছেন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার সমাজ সংস্কারক হিসাবে যে অবদান, সেটা সম্পর্কে একটু জানবো। এটা ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, এটা বাংলাদেশ বিষয়াবলীর জন্য ইম্পর্টেন্ট এবং সাথে সাথে বাংলা সাহিত্যেও এই ধরনের কোশ্চেন আসতে পারে। যেটা কি, যে 26শে জুলাই 1856 সালে ডালহৌসি যখন ছিলেন, ঠিক আছে, মনে রাখতে হবে ডালহৌসি কিন্তু বিবাহ, অনেক বেশি বিবাহ করা যাবে না, সেটাই কি বাধা দেন না। তিনি বাধা দিচ্ছেন, বিধবা বিবাহ আইন পাশ করছিলেন, এরকম টাইপের বিষয়। তো যাই হোক, বিধবা বিবাহ আইন পাশ করছিলেন কে, যে বিধবারা বিবাহ করতে পারবে, এটা ডালহৌসি করছিলেন। এবং তার জন্য যার সবচেয়ে বেশি অবদান, তিনি বিভিন্ন গ্রন্থ লিখছেন, তার জন্য সমাজ সংস্কারক হিসেবে আন্দোলন করছেন, সেটা যে ব্যক্তি, তিনি কিন্তু কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার একটা পত্রিকা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পত্রিকাটার নামটা জাস্ট জেনে রাখেন যে সর্বশুভকারী নামে তার একটা পত্রিকা আছে। আর তিনি যে গ্রন্থগুলা লিখছেন, তিনি কিন্তু প্রথম গদ্য রচনা করছেন বাংলা সাহিত্যে, এই জন্য তাকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়। প্রথম দিকে তিনি মূলত অনুবাদ গ্রন্থ লিখছেন, পরবর্তীতে তার কিছু মৌলিক গ্রন্থ আছে এবং শিশুতোষ কিছু গ্রন্থও তিনি কিন্তু লিখছেন। তো প্রথমেই যেটা বলবো যে তার অনুবাদ গ্রন্থগুলো সম্পর্কে, এইগুলো একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন। এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটা সালটা একটু পড়তে হবে, 1847 সালে। কেন পড়তে হবে বলে, বেতাল পঞ্চবিংশতি বলতে আসলে কি, একজন বেতাল মানুষ ছিল, পঞ্চবিংশতি মানে হচ্ছে কি 25। তো এখানে মূলত 25টা বিভিন্ন ধরনের প্রশ্ন করা হইতো, এবং এই প্রশ্নগুলারই মানে বেতালের মতো উত্তর, কিন্তু এটা সমাজের জন্য একটা দিক নির্দেশনা। অনেকটা ওই যে কমলাকান্তের দপ্তর আপনারা পড়ছেন হয়তো অনেকে, ওইখানে কি করছিল যে বিভিন্ন মাতাল হচ্ছে হয়ে আফিম খেয়ে কমলাকান্ত উল্টাপাল্টা হচ্ছে কি করছিল, বিভিন্ন ধরনের উত্তর দিছিল, কিন্তু এটা কিন্তু সমাজকে নির্দেশনা দিয়ে বা এরকম টাইপের। তো এখানেও মূলত বেতাল পঞ্চবিংশতেও এরকম ব্যাপারটাই তুলে ধরছেন তিনি। এবং এখানে মূলত যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি কিন্তু প্রথম বাংলা সাহিত্যে, বাংলা লেখায় প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি 15টা জ্যোতিচিহ্ন ব্যবহার করছিলেন। এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে বেতাল পঞ্চবিংশতিতে তিনি প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করছিলেন, এবং 1847 সালে মানে 27 বছর বয়সে তিনি এই গ্রন্থটা অনুবাদ করেন। এখান থেকে যেটা জানতে হবে, এইটা কিন্তু মূলত হচ্ছে একটা হিন্দি গ্রন্থ থেকে মূলত হচ্ছে অনুবাদ তিনি করেন, যেটা ছিল হচ্ছে বৈতাল পুইছিচি এরকম টাইপের একটা গ্রন্থ ছিল, সেইখান থেকে মূলত তিনি হচ্ছে এটা অনুবাদ করছিলেন। ওকে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্রান্তিবিলাস সম্পর্কে। ভ্রান্তিবিলাস এই গ্রন্থটা থেকেও অনেক কোশ্চেন আসে। ভ্রান্তিবিলাস হচ্ছে কমেডি অফ ইরোর্স। আমরা শেক্সপিয়ার সম্পর্কে অনেকেই জানি, শেক্সপিয়ার নিয়ে যখন আমরা পড়বো ইংরেজি সাহিত্যে, তখন কমেডি অফ ইরোর্সের পুরো কাহিনী আমি বলার চেষ্টা করব। সো কমেডি অফ ইরোর্সের মূলত বাংলা অনুবাদ যেটা ছিল সেটাই কিন্তু হচ্ছে ভ্রান্তিবিলাস, এটা মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা যেটা জানবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা, খুবই ইম্পর্টেন্ট। শকুন্তলা মূলত এটা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এইখান থেকে মূলত হচ্ছে অনুবাদটা করা হয়েছিল, অভিজ্ঞান শকুন্তলম। এটার নাম একটু মনে রাখার চেষ্টা করেন, কবির নামটা একটু মনে রাখার চেষ্টা করেন। অভিজ্ঞান যে শকুন্তলম, এটার কবি ছিলেন হচ্ছে কালিদাস। এখানে মূলত কাহিনীটা একটু জানতে হবে, কাহিনী থেকে অনেক সময় কোশ্চেন আসে। এখানে মূলত চরিত্রগুলোর মধ্যে যদি আমি দেখি, শকুন্তলা, রাজা দুষ্মন্ত এবং ভারত, সম্রাট ভারত বা রাজা ভারত। তো ব্যাপারটা ছিল কি, যে শকুন্তলা দেবী যিনি ছিলেন, তার সাথে হচ্ছে রাজা দুষ্মন্ত হচ্ছে কি, রাজা দুষ্মন্ত হরিণ ধরতে গেছিলেন বা শিকার করতে গেছিলেন। তখন ওটা ধরতে ধরতে বনের মধ্যে যায়, শকুন্তলার সাথে দেখা হয়, শকুন্তলার ওখানে তিনি থেকে যান। কিছুদিন থাকার পরে রাজা দুষ্মন্ত তার রাজ্যে ফিরে যায়। শকুন্তলা তখন হচ্ছে কি ছিলেন, শকুন্তলা তখন তার ছেলের জন্ম দেয়, তার নাম হচ্ছে ভারত। সো এই ইনসিডেন্টগুলাই মূলত তার যে শোক ওই টাইমে, সেই জিনিসটাকেই মূলত হচ্ছে কিন্তু তুলে ধরা হয়েছে এই শকুন্তলা গ্রন্থে। একটু জানার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় যে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে সীতার বনবাস। সীতার বনবাসে মূলত হচ্ছে রামায়ণের যে উত্তরখণ্ড, সেটা অবলম্বনে হচ্ছে কি এটা রচিত। উত্তরখণ্ড আপনারা অনেকেই জানেন যে রামায়ণ রচনা করছিলেন কিন্তু বাল্মীকি, এটা সংস্কৃত থেকে মূলত অনুবাদ করা হয়েছিল। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলার ইতিহাস। এই বাংলার ইতিহাস, এই গ্রন্থটা দেখছেন নাম কিন্তু বাংলার ইতিহাস, কিন্তু এই বাংলার ইতিহাসটা গ্রন্থটা রচনা করছিলেন প্রথম একজন মানে অন্য দেশের লোকজন, ঠিক আছে, সেটাকে জোশুয়া ম্যাশম্যান। এটা ইংরেজিতে একটা গ্রন্থ রচনা করছিলেন তিনি, যেটার নাম ছিল হিস্ট্রি অফ বেঙ্গল। তো এই হিস্ট্রি অফ বেঙ্গলেরই মূলত হচ্ছে বাংলা অনুবাদ যেটা, সেটা হচ্ছে বাংলার ইতিহাস। আর তার আরেকটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে জীবনচরিত। এটা মনে রাখবেন, এখানে অনেক সময় কনফিউশন হয়। জীবনচরিত, আত্মচরিত দুইটা কিন্তু আলাদা গ্রন্থ, এবং আত্মচরিত মূলত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের অটোবায়োগ্রাফি ছিল, আর জীবনচরিত যেটা, এইটা মূলত হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিস অবলম্বনে তিনি হচ্ছে অনুবাদ করেন। তো আমার মনে হয় যে তার অনুবাদ গ্রন্থগুলো সম্পর্কে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে কী কী জিনিস আসলে আছে। আমরা বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে জানলাম, ভ্রান্তিবিলাস সম্পর্কে জানলাম, শকুন্তলা সম্পর্কে জানলাম, সীতার বনবাস সম্পর্কে জানলাম, বাংলার ইতিহাস সম্পর্কে জানলাম, এবং জীবনচরিত সম্পর্কে জানলাম। আমরা প্রত্যেকটা থেকে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছি, যার মাধ্যমে আমাদের ওই গ্রন্থগুলো যাতে মনে থাকে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মৌলিক গ্রন্থ। এবং মৌলিক গ্রন্থের কথা আসলেই বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ এবং প্রথম শোকগাথা যেটা, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধুর মেয়ে ছিলেন। প্রভাবতী এটা একটা মেয়ের নাম, ওকে, প্রভাবতী।
তো এই প্রভাবতী যখন মারা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শোকে, মানে প্রভাবতীকে তিনি অনেক ভালোবাসতেন, তার নিজের কোনো মেয়ে ছিল না, তো এই জন্য প্রভাবতীকে তিনি অনেক ভালোবাসতেন। এবং যখন প্রভাবতী মারা যায় তখন প্রভাবতীকে নিয়ে মূলত তিনি একটা গ্রন্থ লেখেন, প্রভাবতী সম্ভাষণ বা প্রভাবতীর যে বিদায়, সেটা নিয়ে মূলত গ্রন্থটা লেখেন। তাহলে এটা কি একটা শোকগাথা, এবং এটা ছিল কিন্তু বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে মৌলিক গ্রন্থ। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট। সাল চাইলেও মনে রাখতে পারেন, এটা 1863 সালে মূলত প্রকাশ পায়। আচ্ছা, এরপরে আরেকটা গ্রন্থ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে রত্ন পরীক্ষা। এবং এই রত্ন পরীক্ষাটাও মনে রাখার চেষ্টা করেন। এর সাথে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে রত্নবতী। রত্নবতী কিন্তু মূলত মীর মোশাররফ হোসেনের লেখা একটা গ্রন্থ ছিল। এইটার সাথে আপনি রত্ন পরীক্ষা গোলাবেন না। রত্ন পরীক্ষা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, আর রত্নবতী হচ্ছে মীর মোশাররফ হোসেনের। আমরা মীর মোশাররফ হোসেন সম্পর্কে পরবর্তীতে পড়ব। অনেক ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু তিনি করছেন, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে জানব। আচ্ছা, এরপরে তিনি হচ্ছে ব্যঙ্গ রচনা করছেন কিছু। দেখেন এটার মধ্যে আছে ব্রজবিলাস, তারপরে অতি অল্প হইল, এটা তার একটা হচ্ছে ব্যঙ্গ রচনা। এখানে তিনি হচ্ছে বিভিন্ন ব্যঙ্গাত্মক জিনিসপত্র লিখছেন। এবং তার হচ্ছে পার্ট 2 যেটা, সেটা হচ্ছে আবার অতি অল্প হইল। মানে এখন যেরকম আপনার ধরেন বিভিন্ন টাইপের মুভি যেগুলা, সেগুলো আপনারা পাচ্ছেন যে A1 2 এভাবে, তাই না? ধুম 1, ধুম 2, ধুম 3, ধুম 4। তো সেইভাবে আমাদের মূলত অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এগুলা তার মূলত ব্যঙ্গ রচনা ছিল। এছাড়া তিনি হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে 2টা গ্রন্থ আপনারা মনে রাখতে পারেন, তার 2টা গ্রন্থ খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এদত বিষয়ে প্রস্তাব, আর একটা হচ্ছে বহু বিবাহ রহিতকরণ উচিত কিনা, এটা হচ্ছে নিয়ে প্রস্তাব। তো মূলত এখানে বহু বিবাহ নিয়ে, বিধবা বিবাহ নিয়ে তিনি মূলত হচ্ছে বিধবা বিবাহ চালু করার জন্য হচ্ছে তিনি প্রস্তাব করছেন, আর বহু বিবাহটাকে মূলত হচ্ছে রহিতকরণের জন্য তিনি যে প্রস্তাবগুলো করছেন, এখানে কিন্তু হচ্ছে এটা তুলে ধরা হয়েছে। এরপরে তার যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা জানবো, সেটা হচ্ছে তার শিশুতোষমূলক পাঠ্য বইগুলা। তো তার মধ্যে দেখবেন বোধোদয়, এবং যেটা আমি বলবো অবশ্যই কথামালা, তারপরে বর্ণপরিচয়, এগুলো শিশুদের জন্য একদম রুট লেভেল বা একদম শিশু যাদের জন্য হচ্ছে আসলে পড়াশোনা শুরু হয়, তাদের জন্য মূলত এই গ্রন্থগুলো। ঠিক আছে, যে আপনারা দেখবেন যে বর্ণপরিচয় বই তো আপনারা অনেকেই পড়ছেন, মানে সবাই পড়ছেন। পরিচয়ে আমরা কি হয়, আমরা অ আ ক খ এগুলো শিখি, তাই না? তো বর্ণপরিচয়, তার যে বর্ণপরিচয় গ্রন্থটা ছিল বা পাঠ্য বইটা ছিল, এটা ক্লাসিকের মর্যাদায় পাই। ক্লাসিক মানে আমরা কি জানি? ক্লাসিক মানে যেটা হচ্ছে লং লাস্টিং বলতে যেটা আলটিমেটলি নেভার এন্ডিং। সো আপনাকে বাংলা শিখতে গেলে অবশ্যই কি বর্ণপরিচয় শেখা লাগবে। সো এই জন্য মূলত হচ্ছে বর্ণপরিচয়কে কি ক্লাসিকের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া তিনি আখ্যান মঞ্জুরি এবং শ্লোক মঞ্জুরি, এই দুইটা একটু মনে রাখেন। এই আখ্যান মঞ্জুরি আর শ্লোক মঞ্জুরি মূলত হচ্ছে এই 2টা গ্রন্থ আপনার শিশুদের ব্যাকরণ গ্রন্থ বলতে পারেন, এই আখ্যান মঞ্জুরি আর শ্লোক মঞ্জুরি। তারপরে তিনি কথামালা, এটা ইম্পর্টেন্ট। কথামালা কেন ইম্পর্টেন্ট? কথামালা তিনি হচ্ছে ঈশপের ফেভেলস, আপনারা অনেক শুনছেন ঈশপের ফেভেলসের সম্পর্কে। সো ঈশপের ফেভেলস অনুসারে কিন্তু হচ্ছে তিনি কথামালা রচনা করেন। এরপরে আমরা তার সম্পর্কে যে শেষ কিছু তথ্য সেটা একটু জানার চেষ্টা করব। আত্মচরিত, আমি আগেও বলছিলাম যে আপনারা এই 2টা জিনিস কিন্তু কনফিউজ হবেন না। জীবনচরিত যেটা, এটা কিন্তু তার অনুবাদ গ্রন্থ। আত্মচরিত যেটা, এটা তার আত্মজীবনী। 2টা ইম্পর্টেন্ট। আত্মচরিত এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় আসছে, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তার একটা ব্যাকরণ গ্রন্থ আছে, যে ব্যাকরণ গ্রন্থটার নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এটাও একটু জানার চেষ্টা করবেন, তিনি বড়দের জন্য মূলত এটা লিখছেন। আর এটা আমি বলছিলাম না, আখ্যান মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, এগুলো ছোটদের ব্যাকরণ গ্রন্থ হিসাবে মনে রাখতে পারেন। আর তিনি এত মহৎ ছিলেন যে পরবর্তীতে কিন্তু তাকে নিয়ে অনেক উপাধি তাকে দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত তাকে বলছেন করুণার সাগর। ঠিক আছে, তিনি দেখেন সমাজ সংস্কারক হিসাবে কত কিছু করছেন, এবং
একদম প্রথমকার সমাজ সংস্কারকদের মধ্যে কিন্তু তিনি একজন। রাজা রামমোহন রায় এবং তার পরবর্তীতেই মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্রথম শিল্পী নামে বলছেন। তাহলে আমরা এখানে মূলত অনেক কিছু জানলাম। আমি আরেকবার একটু বলি প্রথম থেকে, যে তার গ্রন্থগুলা সম্পর্কে। শুধু বেতাল পঞ্চবিংশতি, সেটাই প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। ভ্রান্তিবিলাস কমেডি অফ ইরোস থেকে আসছে। শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে আসছে। সীতার বনবাস রামায়ণের উত্তরখণ্ড থেকে আসছে। বাঙালের ইতিহাস, এটা জোশুয়া মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল থেকে রচিত। জীবনচরিত, এটা চেম্বার্সের বায়োগ্রাফিস যে অবলম্বন সেটা অনুযায়ী জীবনচরিত লেখা। আর আত্মচরিত যেটা, এটা তার জীবনী গ্রন্থ। আর এখানে তিনি মৌলিক গ্রন্থের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রভাবতী সম্ভাষণ, রত্ন পরীক্ষা, আমরা এর পাশাপাশি রত্নবতী সম্পর্কে জানছি, যেটা মীর মোশাররফ হোসেনের লেখা। বজ্রবিলাস, তারপরে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। আর তিনি বিধবা বিবাহ এবং বহু বিবাহ সম্পর্কে কিছু গ্রন্থ লিখছেন। বোধোদয় নামে তার একটা গ্রন্থ আছে। বর্ণপরিচয়, যেটা ক্লাসিকের মর্যাদা পাইছে, এই গ্রন্থটা সম্পর্কে একটু জানছি আমরা। আখ্যান মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি সম্পর্কে জানছি। কথামালা, যেটা ইসোপের ফেবেলস থেকে রচিত, সেটাও আমরা জানার চেষ্টা করছি। তার আত্মজীবনী, যেটা এটা আত্মচরিত্রটাই আসে বেশি, এটা বিদ্যাসাগর চরিতও কিন্তু বলা হয়, দুইটা নামই এটা। আর ব্যাকরণ গ্রন্থ ব্যাকরণ কৌমুদী, আর তার দুইটা নাম ছিল, সেটা দিছিলেন কে? একজন মাইকেল মধুসূদন দত্ত দিছিলেন করুণার সাগর, আর রবি ঠাকুর যেটা দিছিলেন সেটা প্রথম শিল্পী। তো আশা করি আপনারা যেগুলা বলছি, যে ইনফরমেশনগুলো বলার চেষ্টা করছি, এগুলো সব কিছুই বুঝতে পারছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় প্রচুর আসে। সবাই চেষ্টা করবেন এগুলো বারবার পড়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওগুলা, আমাদের বাংলাদেশ বিষয়াবলীর সংবিধান পার্টে আমরা কিছু ভিডিও তৈরি করতেছি, আমরা বাংলা সাহিত্য নিয়ে কাজ করতেছি। সো সবাই আপনারা যেটা চেষ্টা করবেন, একটু কমেন্টের মাধ্যমে লাইক করে আমাদের পাশে থাকার জন্য। তো আর ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন বিভিন্ন ধরনের আপডেটের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ।